তারা লাভ দিত না, কোনো কিছুতে তারা লাভ দিত না। তারা এখনো গেটের ভিতরে আটকে देख हाँ जल्दी मालूम सामने लगा मामा लोगों बंदा Bailão. না স্যার আমার ছেলে আসলো, আমার হাজবেন্ড আসলো, এরপরে তো মানে যখন ইনসিডেন্ট হইতেছে তখন এরা কি সামনাসামনি আসলো স্যার? যেভাবে নিয়ে তারা বোতল দিয়া, কাঁচের বোতল দিয়া বমি বেরি করছে, এরপরে যেভাবে ইয়ে করছে মানে আটবারের মতন না,
টানগুলো খারিয়ে গেলে রং এসে গেছে টানে একটু বয়স সাইডে দাঁড়ায় সাইডে দাঁড়িয়ে আমি একটু দেখতে কি হইতেছে এরপরে স্যার পেছন দিয়ে বিশুভাবে স্যার এইভাবে পিঠটা প্রথম পিঠাটার লোক ফিরে আসে না এরপরে বলে পাও ধরছে পাও পর্যন্ত রাখছে এরপরে স্যার পেছন দিয়ে বাইরে এরপরে মাথা বাইরে একদম একদম বেলা একদম আসছে আমার হাজবেন্ড আসলো রেহানা বেগম যে আসলো আরো কয়েকজন আসলো নারী নেত্রী তারা যে আমি বাসা আগুন জ্বালাইবো এমনি বলে মারছে উনি তো ওইখানে পড়ে আছে পরে প্রায় অবস্থা গেছে আমার হাজবেন্ড মারছে তো মারছে না দিদি এখন মারা গেছে তারা নিয়ে এরপর যে মদিনা আছে এরপরে যার পরের দিন সকালে 9টার সময় হয়েছে মানে আমরা আইয়েন আমরা লাগিয়ে দিই হাজবেন্ড তারা গেছে লাশের দিকে যাওয়ার পরে তারা লাশ দিল আমি কিছু তারা লাশ দিল তারা রেহানো গেটের ভিতরে আটকাইয়া যা পাশে তাই করছে শ্বাস হোস ইয়া বিরা লাগতে মানে লাগিয়ে আসলো তারা হাতে টিয়েছে দিদি মানে সেটার পরে তারা লাশ নিয়ে ঢুকে লাশটা আইসে পরে আমরা দিছি না বলছি আমরা লাশ আসলে কারণ আমরা গার্জিয়ান তো গেছে লাশের লিগে আমরা গার্জিয়ান গেছে এমন দৃশ্য দেখি না পোস্টমর্টমের পরে গার্জিয়ানের হাতে হ্যাঁ আর এই দেখ কোন কাণ্ড আমরা মরে মারছে আমরা এমন দৃশ্য তো আমরা কোনোখানে ভারতবর্ষের কোনো সংবিধান আছে এমন তো সারা বিশ্বে আছে আছে বিজেপি আছে আমরা বাঙালি আছে সব মিলে তো পার্টি যদি থাকতো তাহলে তো পার্টি আমরা করানোর কোনো দরকারই আছে আমরা স্যার বিজেপি সরকার আসছে দায়িত্ব আমরা দেখতে পাই আমরা ব্যাটারি কিনতে করতে শুধু দায়ের কো আমরা মহিলা পারি না আবদার করতাম পারি না এরপর ফলাফেন রাস্তাঘাটে বাড়িতে পারে না কাজ করতে পারে না এই অবস্থায় এই পাড়ার কয়েকজন আছে এই এরা আমার ননের একদিন প্রধান আসলো এরম আছে মাসে স্যার মানে ওষুধের দ্বারা ডাক্তার মারা গেছে ভর্তি করছিলাম এখন ডাক্তার হলেও কন্ট্যাক্ট করে মারা গেছে পরে যা ধরা পড়ছে আর কি স্যার বাসুরও মারলো স্যার আমরা কিছু চাই না আপনার কাছে আমরা যাতে এটা সুস্থ বিচার পাই আমরা এটা তদন্ত করে সুস্থ বিচার আমরা আমরা কোনো কিছু লাগবে ব্যবস্থা করতে না তাই না খাওয়া দাওয়া না এত কুবার থেকে রাত থেকে খাওয়া যায় আমি একটু দুটো কথা বলি আমি দুবাই আমার নাম মোহাম্মদ রশিদ মিয়া আমি দীর্ঘদিন ধরেই কমিউনিস্ট পার্টিতে যুক্ত আজকে 10 বছর 12 বছর হইব আমি কোনো পার্টি কোনো কাজে যাই না ইচ্ছা করে যাই না আমরা কোনো পার্টির প্রোগ্রাম যাই না ওই দিন বেকার সমস্যা নিয়ে অনেক সমস্যা রেগার কাজ সম্পর্কে নিয়ে ডেপুটেশন আছে বামফ্রন্টের ওই দিন আমার বড় ভাই
আমরা 7 ভাইয়ের মধ্যে 1 নম্বর, বয়স 75 আনুমানিক, অরিজিনালি 75 উপরে। ভদ্রলোক গেছে সিপিএম খুব ভালোবাসে, গেছে বলতে কিন্তু পার্টি করতে গেছে না, মিছিলেও গেছে না, এমনি নর্মালি বাজার হাঁটতে গেছে। তাহলে অন্যদিন লাঠি নিয়ে যায়, তো লাঠি নিয়ে বাদ দিয়ে যায়, বয়স্ক মানুষ তো, এদিন লাঠি নিছে না। বেগুন চারা কিনছে, প্রায় 100 বেগুন চারা কিনছে। কেনার পরে ধরুন সিপিএমের পথসভাটা, তারা একটা সভা করছিল, সভাটা মানে একটু কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরে তাহলে একটা দোকানে আশ্রয় নিচ্ছিল, ওই দোকান থেকে তোমরা বাড়ি হয়ে যাও। তাহলে আমি বাজারিক মানুষ, কিন্তু উদ্দেশ্য পার্টির কাজও শুনবো, বেগুন ছাড়া কিনে আইয়ে পড়বো। বেগুন গাড়ি লইয়া একটা ব্যাংকের সামনে, এটিএমের সামনে দাঁড়াইছে। আসলে সত্য ঘটনা, এখানে কিন্তু এটিএমের ক্যামেরাও আছে। আমার ভাই আছে সাথে, ভাইয়ে তো আর গে থাকে, যেহেতু তারা কংগ্রেসের বিজেপি অফিসটা ধরেন না মিটার 20 মিটার বা 30 মিটার হাবলি, ওইখান থেকে দেখছে একটু দাঁড়িয়ে দেখছে মুসলমান সংখ্যালঘু, এই দেব ওইখান থেকে কাটা দিলে ইঙ্গিত দিছে, এই ধর এখানে ধর। তো তারা এখানে ছিল আমাদের মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, তার নেতৃত্বে এই লোকটা যখন দেখাই দিয়েছে, তখন মতো আইয়া বড় ভাইয়ের সামনে আমার নেক্সট বড় যেটা এই বড়টার সামনেই তার তো বসানোর লাগে, হ্যাঁ তার দোকানে গেছে আমার ভাই, এই পাশে গিয়ে তেও মরবো। এখন এই পরিস্থিতি পড়তে তার জায়গা দাঁড়িয়ে চলে গেছে। 7.5 এও বয়স্ক এও ছিল, সিরিয়াপুর ছিল থাকতে তার ঘটনা দেখা, যেহেতু ভাই মেরে লেগেছে তো তার প্রাণে সহ্য হইতে আছে না, যে আমার ভাই যদি মেরে আমি আর কি করাম, আমারও তো মেরে লেগে, আমার তো জব দমিনের কেউ থাকতো না। একটু গেছে আর ধরুন একটু নরম হয়েছে, লাশ ফেরে রয়েছে, এই মরাটার উপরে মারে। তবে বড় মেয়েরা ছিলেন দেওয়ার পরে যাইয়া তো বাইটারে উদ্ধার করছে। পুলিশ সামনে থেকে, পুলিশের কোনো ভূমিকা নাই, পুলিশ শুধু ব্যবস্থা করেছে। তবুতে যদি ধমকও দেয় তো পেলে আত্মরক্ষাটা মানে প্রাণটা বাঁচে। রড দা কুইয়া শুধু এই কানের এই জায়গা দিয়া গাইছে রোড দিয়া, তারা মারণের পরিকল্পনা এইভাবে এই ঘটনা নিশ্চয়ভাবে করছে। আমরা খুনির বিচার চাই, আমরা কোনো কিছু না, আমরা শুধু খুনিরা সিদ্ধান্ত মানে সঠিকভাবে যাতে চিহ্নিত করে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদের কাছে আমরা সবার কাছে অনুরোধ করি যে আমরা যেহেতু দেখতে আইছেন, আমরা নিরীহ মানুষ, আমরা প্রতি একটু সহানুভূতি দেখেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের লেগে, গণতন্ত্র মৌলিক অধিকার পাওয়ার লেগে আমরা লড়াই করি। সেই লড়াই এখন যে বিজেপি দেশ সুশাসন দেশ আইনপুর ডাকাইছে রাস্তা রাস্তা, এখন তারা ঘরে ঘরে কুশাসন আরম্ভ করছে। ওই দিন এই ঘটনার পরে যারা রাত্রে আড়ালিয়া গ্রামে কিছু সিপিএমের সমর্থক আছে বাড়ি, রাতে বাড়িতে যাই তারা খুব টর্চারিং অত্যাচার করেছে। তবু আমরা প্রতিবাদে গেছি না, আমরা আমরা গিয়ে এইসব প্রতিবাদ যেতে পারি। এবং কংগ্রেসের বাড়ি যেগুলো আছে এগুলোও মারা মারা বিনা দোষে। কংগ্রেসের 2জন সমর্থক আছে, এর নাম হচ্ছে ববতুষ। দোষ না, এরা কিচ্ছু না, এরা কংগ্রেসের নেতৃত্ব শহীদ মেয়ের খুলে রেখে। আমরা তো কে শহীদ তারার নামে কে দিছি না, আমরা তো তারার নামে কিছু করছি, আমরা এখনো এফআইআরটা করছি না, আমরা এফআইআর করছি না। তো তারা করতে শহীদ মেয়ের আসামি। আজকে ফেসবুকে দেখলাম, পেপারে দেখলাম, সব কিছু দেখলাম যে শহীদ মেয়ের আসামি 2জন গেতা। আসলে আমরা এখনো কেসই সাপোর্ট করছি না, আমরা দৌড়ি লাশ সামনে সারছি। এখন আমরা কেস ফুট আপ করুন, আমরা ক্লেম করুন, এফআইআর করুন, যদি রাখে তো আমরা থানাতে দেবো, থানার যদি ওসি যদি রাখে রাখবো, না তো আমরা অন্য কোনো চিন্তা করব। আমরা তো শহীদ মেয়ের আসামি গ্রেপ্তার হয়েছে করার পরে তো আমরা তো কোনো কেসে করছি না। তারা করতে আনলো কংগ্রেসের 2জন, বিজেপির 2জন, এর একটা লোক দেখানি দেখাইছে। আসলে বিনা দোষে কিন্তু কংগ্রেসের উপর আবার ড্যারেজ করছে। আর 2জন যে বিজেপি তারা কিন্তু অরিজিনালি ঘটনা, মিথ্যা কথা বলা লাগে না, কারণ কেউ সত্যি না, পার্টি করতে কোনো লড়াই না, এটা বাবার সম্পত্তি না। পার্টি করতে গিয়ে যদি এরকমভাবে কারণ আমি মিথ্যা কথা বলা, এটি তো খারাপ। এই যে কংগ্রেসের নিরবলা, এটা নেতৃত্ব দিতে পারে, গণতন্ত্র মৌলিক অধিকারের কথা, কিন্তু এটার দোষ এটা না যে আমি তারে খুনের আসামি বানাইয়া দিয়ে দিলাম, এটার অর্থ কি এটা খুনের আসামি বানাই দিলাম। ববতুষ নীতি নির্দোষ ছেলে, হ্যাঁ, এর লোকে যে কংগ্রেসের
সাপোর্টার, ওর বড় নেতা না, ও তো চাচ্ছেন ভাষণ টাষণ দেয়, মানে কথাবার্তা কর একটু করে তার শহীদ ঘুরে আসে ডুবাই দিতে, তারা জায়গাটা পুরো ক্লিয়ার করে লেগে না। আমরা লড়াই করতেছি খেল লেগে, আমরা স্বাধীনতা বুক করার লেগে, ভারত গণতন্ত্র অধিকার অধিকার মৌলিক অধিকার পাওয়ার লেগে। আমরা তো এখানে আর কিছু না, আমরা দুই মুঠো ভাত খাই শান্তিতে থাকার জন্য, সব মানুষের কাছে আমরা পাওয়ার জন্য, শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে, জাতিগত বিদ্বেষ যাতে না থাকে, এভাবে আমরা লড়াই করতেছি। কিন্তু লড়াই তো এটা না যে ব্যক্তি আক্রোশমূলক জাতিমূলক কোনো, আমি সিপিএম করলে কি আমার অধিকার নেই ভারতবর্ষের ভিতরে আমার সিপিএম করা? আমি কংগ্রেস করার অধিকার নাই, আমি বিজেপি করার অধিকার নাই? সব মানুষ সব পার্টি করতে পারে। এই ওদের হর্তকে এইটাই হয় যে একজন খুন করে মানে ভালো কথা পাওয়া যায়, একজন খুন করলে চলবো। তো তারা তো একলা পার্টি করলে স্যার আমরা বিরোধীরা না থাকলে চলে, তো তার ভোট হলে ডেপুটেশন লাগে না। হ্যাঁ, এই ব্যাপারে আমি আপনাদের কাছে ভিন্নভাবে আবেদন করছি যাতে আমাদের খুনির দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই আপনারা আমার সাথে একটু সহযোগিতা করবেন যাতে খুনিকে গ্রেপ্তার করা হবে। তিন কাজ করে কাজ করতেন না স্যার, আরেকজন আছে ওই যে মেজো সবাই শুধু আর কি লোকেই থাকতে পারবেন। এটা বেহাল অবস্থা, গরিব মানুষ। আমাদের আশা সমবেদনা ভাষায় দুঃখ প্রকাশ করার শব্দ হারাই গেছে। ভারতীয় জনতা পার্টি রাজ্যতে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। এতটুকু বলতে পারি, শহীদ দিয়ে রক্ত ব্যর্থ হইব না। এই আমলে এই আমলে পুলিশ নতজানু প্রশাসনের অস্তিত্ব নাই। আর বিচার ব্যবস্থাও এদের কাছে সারেন্ডার করে আত্মসমর্পণ করছে। একের পর এক নৈরাজ্য সৃষ্টি এ রাজ্যে, খুন সন্ত্রাস রাহাজানি ধর্ষণ চলছে পরিরা। পশ্চিমবঙ্গ হাইকোর্ট এই সমস্ত ঘটনার সুমোটো মামলা খবরের কিংবা সামাজিক মাধ্যমের দেখা যে মাটির সন্তান হাইকোর্টের বিচারপতিরা আছে।
এদের ভূমিকা ছোট জগন্নাথ। এমন একটা দিন যায় না যেখানে মানুষ সন্ত্রাস মোকাবেলা করতে হইতেছে, প্রত্যেকটা দিন। আজকেও সকালবেলা খয়েরপুরে কংগ্রেসের উপর নির্মম ভাবে আক্রমণ করা হয়েছে, মাথা মোটা ফাটাই দিচ্ছে আজকে সকালবেলা। অপরাধ, তারা মানুষের বাড়ি যাইতেছে, জনসংযোগ করতেছে, সারা রাজ্যে একই চিত্র। এত ললেসনেস, আইন শৃঙ্খলার অবনতি, বিচারপতিরা নাক তেল দেয় ঘুমায়, হাইকোর্টের বিচারপতিরা, লজ্জা হয়। এরা তো অন্যান্য রাজ্যের বিচারপতিদের ভূমিকা দীক্ষা, তারাও তো সেরকম ভূমিকা অবতীর্ণ হইতে পারে। কি চলছে রাজ্যের মধ্যে? কেন এত ললেসনেস? কেন খুন খারাপি, আগুন ধরবো, দোকান ভাঙবো, গাড়ি জ্বলবো, মারধর করবো, ধর্ষণ হইব রাজনৈতিক ভাবে? কেন একটা টু শব্দ করে না এখানকার বিচারপতিরা? এই কারণে পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, লেজিসলেচার, সংবাদ মাধ্যম ইচ্ছা থাকলেও ছাপতে পারে না, টিভির মাধ্যমে দেখায়। মারা গেলেন, মানুষের জন্য লড়াইটা লড়তে গিয়ে মারা গেছে। উনি আমাদের মনে, মানুষের হৃদয়ে সারাদিন, সারা জীবন অমর থাকবে। এবং এই যে রক্ত, আমার দৃঢ় বিশ্বাস এটা ব্যর্থ হবে। চিন্তা করেন না, হয়তোবা আমার কাছে কিছু ফুটেজ আমি সংগ্রহ করছি, আপনারা নাই, কারোর কাছে নাই, এখানে কারোর কাছে নাই, সংবাদ বন্ধুদের কাছে নাই। আপনাদেরকে একটু দেখাই দেওয়া যায়, এই যে আমরা কাজে লাগামো। দেখছেন আপনাদের, ওই দেখেন, ওই যে মুরব্বীরা, হ্যাঁ আমি দেখাই যাচ্ছি, মানে এত নির্মম ভাবে। ওই দেখেন, কতটি করে ঈদটা বানিয়েছে, দেখেন কতটি বাড়িতে মাথার মধ্যে। এবং তারা আমরা আইডেন্টিফাই করে নিয়েছি কারা কারা, নাম যাতে স্লিপ না, তারা আইডেন্টিফাই করা হয়েছে। এইগুলা নাম জানি না, এই লোকে একজন, এটা একটা, আরেকটা হচ্ছে গিয়ে তো এগুলো আপনারা পাইবেন, আপনারা সব পাইবেন, চিন্তা করেন না, সব পাইবেন আপনারা, সব প্রকাশ আমরা করুন, সব অনেক ফুটেজ সংগ্রহ করছি, একদম মনে হয় কে কে মারতেছে, কে ইয়ে করতে, সব কিছু আমাদের কাছে আছে। আমরা শহীদ মিয়ারা আমরা ফিরে দিতে পারতাম না, সেই ক্ষমতা আমাদের কাছে। আল্লাহর দরবারে ওনার আত্মার চির শান্তি কামনা করি। তবে এটুকু করতে পারবো আমরা, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই চালায় রাখি, হত্যাকারীরা যাতে পার না, রেহাই না পায়, এটুকু আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি। এদের লেগে যা যা করুন সবটাই, এবং আমাদের অন্তঃস্থলদের সমবেদনা জানাই, পরিবার, শোক সন্তপ্ত পরিবার পরিজনদের আমাদের সমবেদনা জানাই, ওনার বিধি হত্যার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি। এই লড়াইটা ব্যর্থ হবে না, এই লড়াইটা ব্যর্থ হবে না নিঃসন্দেহে। দেশ এবং দেশের মানুষের জন্য উনি আততায়ীদের কাছে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে লড়াই করতে গিয়া খুন হয়েছেন, উনি শহীদ হয়েছেন। শহীদ মিয়া শহীদ হয়েছেন মানুষের স্বার্থে, চির অমর থাকব।
লড়াই এখানে থাকবো না, আপনারা ঘাবড়েন, আপনারা নিজেরা দুর্বল মনে করেন, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বুদ্ধিস্ট, কে হিন্দু, শেষ কথা আমরা বিশ্বাস করি কিছু বেশি কিছু নেই। যার যার বিশ্বাস, এই বিশ্বাসের প্রতি যদি আঘাত দেয়, কত বড় পাপিষ্টা, কত বড় ঘৃণ্য জীব, এটা যে জনগণের এটা ভাববেন না। সংবিধান অচল করতে চেষ্টা, এটা পারতো না, দেশের মানুষ ভিক্ষা দাঁড়ায় না, গণতান্ত্রিক যে অধিকারগুলো আমাদেরকে কায়রে নেওয়ার চেষ্টা করতেছে, কি এক ব্যক্তি, এক দল, এক ধর্ম, এক চিন্তা ভাবনা, এটাও তারা পারত না। আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে আমাদের যে একতা, সেটা ধ্বংস করতে চাইতেছে, এটাও তারা পারত না। মানুষকে আগামী দিন আমরা মুক্তি দিবই বিষয়। আল্লাহ মঙ্গল করুক আপনাদের সকলকে, আমরা আছি আপনাদের পাশে। কেমন ভালো থাকে, আমরা যোগাযোগ থাকবো। এই মুহূর্তে আমরা দল না, সমস্ত দল নির্বিশেষে আমরা মানবাধিকার লড়াই করতাম। আপনাদের যে ভাবনাটা আমাদেরও ভাবনা, এই ভাবনা রূপ দিব চিন্তা করি। কেমন ওনার স্ত্রী, ওনার তো আপনাদের প্রথম কাজটা কতদিনে, 5 দিনে বোঝেন? না থাকুক, তাহলে থাকুক, আমি কি বলবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? চুরিলামের ঘটনায় নিহত শহীদ মিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের যুব কংগ্রেস সভাপতি রাখু দাস, আমরা সকলেই আজকে এই পরিবারের সঙ্গে ওনার বিদেহী আত্মার প্রতি সদ্গতি কামনা করে আত্মীয় পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করি। যারা এই ধরনের ঘৃণ্য রাজনীতিতে আজকে এই রাজ্যটাকে উদ্বিগ্ন করে তুলেছে, রাজ্যের ভেতরে মাৎসনাই তৈরি করে শাসন ক্ষমতা কায়েম করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও ধিক্কার জানাচ্ছি। এই ঘটনা আজকে রাজ্যবাসীর কাছে আবারও প্রমাণ করল যে সুশাসন বলতে এই রাজ্যে কিছু নেই। এটা শুধু একটা ফ্ল্যাক্সের স্লোগান হতে পারে। সাধারণ মানুষ আজকে বাড়িঘরের থেকেও আতঙ্ক, তাদের পরিবারের লোকজনেরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। দেখা যাচ্ছে যে এই অঞ্চলে সংখ্যালঘু পরিবারের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশের সংবিধান, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, এটা কোনোভাবেই কোনো জাতি, গোষ্ঠী বা বর্ণের সম্প্রদায়ের লোক তাদের মধ্যে উদ্বেগ বা নিরাপত্তাহীনতা এটাকে মান্যতা দেয় না। এটা কখনো কাম্য নয়। কিন্তু এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আজকে এখানকার যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, এই অঞ্চলের প্রতি সকলেরই এক বাক্যে
এই ঘটনার প্রতি তারা ঘৃণা পোষণ করছে। সাথে সাথে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, সংবিধানকে মান্যতা দেওয়ার জন্য, মানুষের যে ঐক্য, মানুষের যে সমষ্টিগত প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য তারা আবেদন রেখেছে। আমাদের মাননীয় বিধায়ক সুদীপ বাবু আশ্বস্ত করেছেন ওনাদের যে আগামী দিনগুলিতে এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সকল ধর্মের বর্ণের জাতিগোষ্ঠীর মানুষ, তারা এই ষড়যন্ত্রকে, এই প্রচেষ্টাকে রুখে দিতে ঐক্যবদ্ধ হবে। এটি সরকার বলছে সুশাসন, আদৌ কি রাজ্যে সুশাসন চলছে? প্রতিদিন একটা করে লাশ পড়ছে। এই রাজ্যের নারীদের সম্ভ্রম নষ্ট হচ্ছে, ধর্ষণ করে খুন করা হচ্ছে, গণধর্ষণ হচ্ছে। শাসক দলের বিভিন্ন গুন্ডারা, শাসক দলের উচ্চস্তরীয় মন্ত্রীর ছেলে থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান, পঞ্চায়েতের উপপ্রধানদের জড়িয়ে যাচ্ছে। সুশাসন কি এটাকে বলে? আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে এটা কি ধরনের সুশাসন। যারা এই রাজ্যে কেন্দ্রীয় নেতা আসছেন, কেন্দ্রীয় মন্ত্রীরা আসছেন, সুশাসনের বাহবা দিচ্ছেন, তারা কি জানেন এই রাজ্যের বর্তমান পরিস্থিতি কি, মানুষ কি অবস্থায় আছে, এই রাজ্যের নারীদের সম্মান কোথায় গিয়ে পৌঁছেছে, এই রাজ্যে সাধারণ যুবক যুবতীদের তাদের ভবিষ্যৎ কি, ওরা উত্তর দিতে পারবেন? দেখুন, সুশাসন সুশাসন বলে চিৎকার করে যারা সুশাসনের প্রতিষ্ঠা করতে চায়, এটা কুশাসন। এটা আগেও কুশাসন ছিল। চেহারা দিয়ে যারা সুশাসনের স্লোগান নিয়ে আসছে, রাজ্যের মানুষ এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আজকে তারা স্তম্ভিত, এবং আগামী দিনগুলিতে মানুষ ঐক্যবদ্ধ এটাকে রুখবে। ধন্যবাদ। একই অভিযোগ করছেন যে বিরোধী দলের কর্মসূচি নিতে গেলে শাসক দল দ্বারা তাড়ান্ত হচ্ছেন, কিন্তু এই পরিস্থিতিতে আপনাকে কোথাও মনে করছেন যে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন? অবশ্যই আগামী দিন তাহলে কি বিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন নামছেন? অবশ্যই হবে। না, আপনার জিনিস মানুষের ভাবনাকে সম্মান দিতে আমরা শিখেছি, জানি মানুষের ভাবনাকে আমরা মজা করি।